সেখানে সরকার আজকে ওদেরকে আটক করছে, কিন্তু সরকারের তো উচিত ছিল নিজের দায় স্বীকার করে নেয়া, যে এই ফ্যাসিস্টদেরকে তারা আটক করতে পারে নাই কেন, তাই না? এতদিন পরে আমরা শুনতে পাচ্ছি যে ওবায়দুল কাদের দেশের মধ্যে, তো কেন তিনি আটক হন নাই? এখন যদি কালকে শোনা যায় অমুকের বাড়িতে ওবায়দুল কাদের আছে, মানুষ তো ক্ষুব্ধ হয়ে যাবেই সেখানে। তারা এক ধরনের তাত্ত্বিক একাডেমিশিয়ান, তারা তাদের এবং এদের একটা বড় অংশ যারা বিদেশের প্রতি আনুগত্য পোষণ করেছে, বিদেশের সার্বভৌমত্ব এবং সংবিধানের প্রতি আনুগত্য পোষণ করেছে, তারা কিছু প্রস্তাব আমাদের সামনে উপস্থাপন করে বলছেন আপনি এটাতে টিক দিন, আপনি এটাতে হা বলুন, এটাতে না বলুন, ক্রস দিন। এইটা তো সংস্কারের আসল প্রক্রিয়া না। এদের জনগণের সাথে কোনো সম্পর্ক নাই। এরা চলে হলো এনজিও মাধ্যমে বিদেশি ফান্ড এবং ডোনারদের অবজেক্টিভের উপরে। এরা দীর্ঘদিন বাংলাদেশে রাজনীতি, টকশো, বুদ্ধি বিক্রি এরা করে আসছে। এরা এখন কিছু কনসেপ্ট নিয়ে এসে বলছে এটা নাকি জনগণ চায়। এটা সম্পূর্ণ একটা মানে চাপিয়ে দেয় একটা ব্যাপার। প্রথম হলো যে আমি যদি সাংবাদিক হই, সাংবাদিকতার জায়গা থেকে যদি বলি যে সাংবাদিকরা সব জায়গাতে আগে পৌঁছাচ্ছে, সাংবাদিক হিসেবে এটা আমার জন্য গর্বের, এবং আমরা সব প্রচার করতে পারছি বা সব দেখাতে পারছি, এটাও সাংবাদিক হিসেবে আমার জন্য গর্বের। এখন আপনি প্রশ্ন করেছেন যে সাংবাদিকরা কেন এটা ভাঙতে দিল। সাংবাদিকদের কিন্তু ভাঙতে না দেওয়ার বা এটা প্রতিরোধ করার দায়িত্ব না, সাংবাদিকদের কাজ এটা প্রচার করা, সাংবাদিকরা সেটা প্রচার করেছে। এটাকে আটকানোর দায়িত্ব ল এনফোর্সিং এজেন্সিস বা অন্যান্য যে সমস্ত স্টেক হোল্ডার আছে, তারা এটা আটকাবে। সাংবাদিকরা এটা আটকাতে পারে না, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। তাদের দায়িত্ব এটা প্রচার করা, এবং তারা সেটা করেছে। মানে এভাবে মব হচ্ছে প্রচার করা যে এরকম। এখন যদি কোথাও একটা কাউকে মানে কেউ পিটিয়ে মারে, এক জায়গায় দেখা যাচ্ছে যে এক জায়গায় একজনকে পিটিয়ে মারছে, ধরেন বিশ্বজিৎকে যেভাবে খুন করা হয়েছে, একজন সাংবাদিক হলে সে সেখানে কি করতো? তার দায়িত্বটা কি ছিল? ওই ঘটনাটাকে প্রচার করাটাই তো তার দায়িত্ব, পেশাগত দায়িত্ব তো সেটাই। হ্যাঁ, তো এটা হলো বাস্তবতা। এখন প্রশ্নটা হলো যে ধরেন সাংবাদিকরা ওখানে আগে কি করে যাচ্ছে, এইটা একটা খুব মানে সাংবাদিকদেরকে ফোন করে বলা হয়েছে তারা ওখানে যাচ্ছে। এখন এই যে মব বলে একটা শব্দ বের করা হচ্ছে, আসলে এটাও কিন্তু একটা ফ্যাসিস্টের কোনো কৌশল কিনা এটা মানে ভেবে দেখা দরকার। প্রথম কথা হলো যে আমি আগেই বলি যে ঘটনাটা ঘটেছে আমি সেটা সমর্থন করি না, এভাবে কোথাও কোনো হামলা সমর্থন করি না। কিন্তু প্রশ্নটা হলো যে কেন ঘটেছে। দেখেন, আজকে 7টা মাস চলে গেছে, ফ্যাসিবাদী সরকারের যারা লুটেরা, যারা দোসর, যারা খুনি, হ্যাঁ, তাদের খুব সামান্য নাম মানে হাতে গোনা কয়েকজন আটক হয়েছে। এই আটক হওয়ার কারণেই কিন্তু বাকিরা সবাই বাইরে, বাকিরা সবাই পালিয়ে আছে। তো এরা মানুষকে কিছুদিন আগে খুন করেছে, তাদেরকে পিটিয়েছে রাস্তায়, তাদেরকে গুলি করে আহত করেছে। তো তাদের তো এই ভিতরে ক্ষোভটা আছে। আজকে যদি সরকার এই ফ্যাসিস্ট দোসরদেরকে সবাইকে আটক করত, তাহলে কিন্তু এই ক্ষোভটা তৈরি হতো না। এই মবটা কিন্তু তৈরি হচ্ছে এই ক্ষোভের কারণে, এবং এর জন্য দায়ী সরকার। সরকার এটা করতে দিচ্ছে, যেটা কিছুটা ডক্টর মোস্তফা সরোয়ার কিছুটা নানা ইঙ্গিতে বলেছেন যে বুলডোজার কোথা থেকে যাচ্ছে, হ্যাঁ, কেন সেখানে ল এনফোর্সিং এজেন্সিস গিয়ে কোনো অ্যাকশন না নিয়ে ফেরত আসলো, তাই না? এই তো অনেকগুলো প্রশ্ন তো মানে সময়ের সাথে আসে, তাই না? সব প্রশ্ন সাথে সাথে আসে না। তো প্রশ্নটা হলো যে ওইখানে এটা হয়েছে কারণটা কি? কারণটা হলো যে এই ফ্যাসিস্ট দোসরদেরকে এই সরকার আটকাতে ব্যর্থ হয়েছে বা আটকাতে চাইছে না। তাদেরকে একটা সুযোগ দিচ্ছে, অনেকে পালিয়ে যাচ্ছে, হ্যাঁ, কন্টিনিউয়াসলি পালিয়ে যাচ্ছে, যার ফলে মানুষ এটা গ্রহণ করছে না বলেই যখন শুনছে যে অমুক জায়গায় একজন ফ্যাসিস্ট আটকে আছে, তখনই মানুষ সেখানে গিয়ে তাকে আটকানোর চেষ্টা করছে। এখন এটাকে আপনি কি বলবেন? এটাকে মব বলবেন? মানে এটা গুজব হতে পারে, এটা মানে হতে পারে, এটা মব কেন বলবো না? আপনার আজকে যদি কারো বাড়িতে যায়, তো পরশুদিন আরেকজনে বলবে যে আরেকজনের বাড়িতে আমরা তো এটা দেখেছি। আমি তো প্রথমে বললাম যে এই কাজটাকে আমি সমর্থন করছি না, কিন্তু এই কাজটা ঘটছে সরকারের ব্যর্থতার কারণে।
আমি আপনাকে সেই কথাটা বলছি যে এই কাজটা ঘটছে সরকারের ব্যর্থতার কারণে। আজকে যদি এখন আমার বাড়িতে লোকজন শোনে যে আমার বাড়িতে কোনো একজন ফ্যাসিস্ট লুকিয়ে আছে, তো আমার বাড়িতেও তো লোকজন আসতে পারে। আমি আমি ওই জন্য বললাম যে এটা সমর্থন করি না, কিন্তু আমার বাড়িতে কেন লুকিয়ে আছে বা থাকবে, আমি কেন দিচ্ছি? আর এই যে ধরেন আমি আপনাকে বলি যে এই যে গুলশান আমাদের দেশের অভিজাত পাড়া, আমরা যখন দেখেছি এই এর পরেই মানে সবচেয়ে বেশি এই মানে ফ্যাসিস্টের দোসর এবং লুটেরাদেরকে এই গুলশান থেকেই কিন্তু আটক করা হয়েছে, এবং তারা বেশিরভাগ এখানেই পালিয়ে আছে। তো কই আমি তো নাগরিক হিসেবে যদি আমি বলি, আমি জানি যে আমার পার্শ্ববর্তী বাসায় বা পার্শ্ববর্তী ফ্ল্যাটে একজন ফ্যাসিস্টের দোসর, একজন খুনি লুকিয়ে আছে, আমি কেন এই খবরটা আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিচ্ছি না? আমি কেন এটা জানিয়ে দিচ্ছি না? তাহলে তো এই ঘটনাটা ঘটতো না। আমাদের দেশে একটা প্রবাদ আছে কি, যে বড় লোকের যখন দুঃখ হয় তখন কান্নার লোকের অভাব হয় না। হ্যাঁ, বড় লোকের দুঃখে মানে কান্নার লোকের অভাব হয় না। এখন যেহেতু এটা গুলশানে হয়েছে, এখন আপনি তো এটাকে এভাবেও দেখতে পারেন যে ওইখানে আরো অনেক ফ্যাসিস্ট লুকিয়ে আছে, যাতে আর এই ধরনের ঘটনা ওখানে না ঘটে, সেই জন্য এই বিষয়টাকে এত বড় করে তোলা হচ্ছে। এটা তো সেটাও একটা কৌশল হতে পারে। মানে আমি বলছি যে একটা ঘটনাকে নানা দিক দিয়ে ব্যাখ্যা করার ব্যাপার আছে। আপনারা একটা দিক দিয়ে ব্যাখ্যা করছেন, আমি আপনার ব্যাখ্যাটাকে উড়িয়ে দিচ্ছি না। আবার আমি যেটা বলছি যে ঘটনাটা কেন ঘটছে, এবং সেখানে সরকার আজকে ওদেরকে আটক করছে, কিন্তু সরকারের তো উচিত ছিল নিজের দায় স্বীকার করে নেয়া, যে এই ফ্যাসিস্টদেরকে তারা আটক করতে পারে নাই কেন। তাই না? এতদিন পরে আমরা শুনতে পাচ্ছি যে ওবায়দুল কাদের দেশের মধ্যে, তো কেন তিনি আটক হন নাই? এখন যদি কালকে শোনা যায় অমুকের বাড়িতে ওবায়দুল কাদের আছে, মানুষ তো ক্ষুব্ধ হয়ে যাবেই সেখানে। তাই না? এটা খুবই স্বাভাবিক, কারণ মানুষ তাকে তো এই দেখেছে। আচ্ছা, এখন আপনি আরেকটা কথা বলেছেন যেটা নিয়ে আজকের আলোচ্য বিষয়, সেটা নিয়ে আমি কয়েকটা কথা বলি। দেখেন, সংস্কার তো এখানে মোস্তফা ফারুকী তিনি দারুণ একটা কথা বলেছেন। সরি, এখন তো সবাই চলছে মোস্তফা ফারুকী, ডক্টর মোস্তফা ফারুকী সরওয়ার, তিনি একটা দারুণ কথা বলেছেন। আমি তার কথাটাকে একটু রিপিট করতে চাই। সেটা হলো এই যে মানে মানে কোশ্চেনিয়ার দেয়া হয়েছে, তাই না? এমসিকিউ প্রশ্ন, হ্যাঁ না, মতামত নাই বা আংশিক মতামত। এখন প্রশ্নটা হলো, আমার এখানে আমার খুব প্রিয় একজন নেতা আছেন লেবার পার্টির, উনি মাইন্ড করবেন না আশা করি। এখন উনিও হয়তো এখানে একটা টিক দেবেন, আবার বিএনপিও এখানে একটা টিক দেবে। এই দুটো কি উনি কি নিজেও প্রত্যাশা করেন যে উনার টিক আর বিএনপির টিকের মূল্য এক হওয়া উচিত বা এক হতে পারে? এখন আপনি এই ধরনের অসংখ্য পার্টি এখন আছে, যাদের এরকম আরো অনেক পার্টি আছে, আমি কাউকে ছোট করছি না, বাট রিয়ালিটি তো উনিও জানেন, আমিও জানি, আপনিও জানেন। নতুন দলটিও তো হয়েছে, নতুন দলটিও হয়েছে। আমি নতুন দল সম্পর্কে দেখেন, এই যে আপনি আজকে আমাকে বলেছেন যে ওনারা ইলেকশন চান না। এখন যারা ক্ষমতায় থাকেন তারা তো ইলেকশন পৃথিবীতে কখনোই চান না। হাসিনাও চান নাই, এখন যারা আছেন তারাও চাচ্ছেন না। হ্যাঁ, তারা চাচ্ছেন আরো পরে হলে ভালো হয়, কারণ তারা ক্ষমতা উপভোগ করছেন। আর যিনি ক্ষমতায় নেই তিনি তো চাইবেনই, স্বাভাবিক, যে তিনি আরো দ্রুত ইলেকশন হোক। এটা কিন্তু মানে কারো চাওয়াটাই অন্যায় না। এই বার্গেনিং, এই প্রতিযোগিতা এটা থাকবে। বাট প্রশ্নটা হলো যে এই সংস্কারটা কারা করেছে? সংস্কার যারা করেছে তারা কি এই জনগণের কোন প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি, জনপ্রতিনিধি? তারা এক ধরনের তাত্ত্বিক একাডেমিশিয়ান, তারা তাদের এবং এদের একটা বড় অংশ যারা বিদেশের প্রতি আনুগত্য পোষণ করেছে, বিদেশের সার্বভৌমত্ব এবং সংবিধানের প্রতি আনুগত্য পোষণ করেছে। তারা কিছু প্রস্তাব আমাদের সামনে উপস্থাপন করে বলছেন, আপনি এটাতে টিক দিন, আপনি এটাতে হা বলুন, এটাতে না বলুন, ক্রস দিন। এইটা তো সংস্কারের আসল প্রক্রিয়া না। সেখানে এই যে 2 দিন আগে যে নতুন দল বলেছে গণভোটের, গণপরিষদের কথা, সেটা উল্লেখ আছে যে গণপরিষদের মাধ্যমে। আমি আসছি তো, তাহলে আপনি এখন খেয়াল করেন যে বিএনপি কিছুদিন আগে বলেছিল যে আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না, এটা ডিসিশন নেবে জনগণ, তাই না? জনগণের উপর ছেড়ে দিয়েছিল। আবার এই জন্য বলা হলো যে বিএনপি নাকি আওয়ামী লীগের মানে পুনর্বাসন চায় বা আওয়ামী লীগের বাতিল চায় না।
গত এই যে রিসেন্টলি যে আপনার আমাদের প্রধান উপদেষ্টা বললেন যে না এই ডিসিশনটা আগামী ইলেকশনে আওয়ামী লীগ আসবে কি না আসবে এটা আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে এখন আপনি কি বলবেন, কারা আওয়ামী লীগের পুনর্বাসন চাইছে? মানে আওয়ামী লীগের ইলেকশনের বিষয়টা আপনি জনগণের সিদ্ধান্ত না, বিপ্লবীদের সিদ্ধান্ত না, সরকারের সিদ্ধান্ত না, এটা আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে। মানে যারা এই করেছে এই আওয়ামী লীগ তো আসছে, আওয়ামী লীগ তো বলে নাই যে আমরা আসবো না, আওয়ামী লীগ তো আসতেই চাইবে। হ্যাঁ সেটাই বলছি। এখন আপনি আওয়ামী লীগকে কি ইলেকশনে আসতে দেবেন কিনা? তাই না? এত বড় ইয়ের পরে, একটা ঘটনার পরে আপনি আওয়ামী লীগকে ইলেকশনে আসতে দেবেন কিনা বা কিভাবে আসতে দেবেন সেটা তো একটা আলোচনার প্রক্রিয়া। আপনি ছেড়ে দিলেন পুরো আওয়ামী লীগের উপরে, বাকি সব বন্ধ, জনগণের ইয়েও বন্ধ। তাহলে এখন আপনি আওয়ামী লীগকে পুনর্বাসন কারা করছে? এই জন্য বললাম যে আমাদের এখানে ব্যাখ্যার কিছু ব্যাপার আছে। এই যে সংস্কার নিয়ে যে কথাটা বলছিলাম, যে সংস্কারের এখন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে ওনারা এসছেন। আমার ব্যক্তিগত অভিমত হলো যে নির্বাচন, আমরা হাসিনার বিরুদ্ধে যেই আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনের মুখ্য বিষয় ছিল জনগণের ভোটের অধিকার এবং গণতন্ত্রের মুক্তি। পরবর্তীকালে আমরা আমাদের এই যে তাত্ত্বিক লোকজনগুলো এর ভিতরে নানা ন্যারেটিভ যুক্ত করে দিয়ে বলছে এটাও জনগণ চায়। আমি আপনাকে বলে দিই যে এই যে সমস্ত তাত্ত্বিকরা এটা বলেছেন যে এটাও জনগণ চায়, তাদেরকে মানে আপনি তো তাদেরকে আপনি একদিন টকশোতে এনে বলেন যে বাংলাদেশের যে কোনো ইউনিয়ন পরিষদ অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা মেম্বার পদে তারা নির্বাচিত হয়ে এসে দেখেন, তাহলে জনগণ কি চায় ওনারা বুঝতে পারবেন, জনগণের সাথে ওনাদের কতটুকু সম্পৃক্ততা আছে ওনারা বুঝতে পারবে। এদের জনগণের সাথে কোনো সম্পর্ক নাই। এরা চলে হলো এনজিও মাধ্যমে বিদেশি ফান্ড এবং ডোনারদের অবজেক্টিভের উপরে। এরা দীর্ঘদিন বাংলাদেশে রাজনীতি, টকশো, বুদ্ধি বিক্রি এরা করে আসছে। এরা এখন কিছু কনসেপ্ট নিয়ে এসে বলছে এটা নাকি জনগণ চায়। এটা সম্পূর্ণ একটা মানে চাপিয়ে দেয় একটা ব্যাপার।